ওকে, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো। প্রতিদিন ক্লাসের শুরুতে একটা একবার 5-7 মিনিট 10 মিনিট একটু রিভিউ থাকলে খুব ভালো হয়, হয় কিনা বলো? মানে যা পড়ছো তার উপরে যদি কেউ ক্লাস মিসও করে থাকো তাহলেও ধারণা হয় যে যে কোন টপিকটা পড়ানো হয়েছিল, কোনটা হয়েছিল। হ্যাঁ, তো ইকফা করছো, সাথে ইকফা যদি তুমি আরো কেউ তোমার সাপোর্টে থাকে তুমি নিয়ে রাখতে পারো পাশে, হ্যাঁ, বিপদ আপদে। হ্যাঁ, ওকে। আগামী ক্লাসে পরীক্ষা, আজকে ক্লাসের পরে আমি একটা পরীক্ষার দিয়ে দেবো। কি দেবো বলো? পরীক্ষার প্রশ্ন। তোমরা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আগে ভালোভাবে প্রস্তুতি নিবা, নেয়ার পরে এই প্রশ্নটা সলভ করবা। প্রশ্ন হলো ইম্পর্টেন্ট পিরিয়ড। হ্যাঁ, প্রশ্ন হলো এটা। প্রশ্ন কয়টা এখানে দেখো তো। প্রশ্ন, হুম, এটা হলো পরীক্ষার প্রশ্ন। না স্যার। হ্যাঁ হ্যাঁ, এ দেখো, রেস্টোরেশন পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার। দেখো যদি 90 তোমার, আমি যেহেতু আমি বলছি, আমি বললাম তুমি একটাও দেখাতে পারবে না যেটা আমি বলিনি। ইন হুইচ সেঞ্চুরি ভিক্টোরিয়ান পিরিয়ড, এরকম। হ্যাঁ, হুইচ ইজ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট অফ অল টাইমস, দ্য মার্চেন্ট অফ ভেনিস কি, কভার্স টাইম মেনি টাইমস কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, কেলিভান কোন নাটকের চরিত্র, শাইলক যে নাটকের চরিত্র, নাটকের নাম বলো, রেনেস অর্থ কি। অর্থাৎ এমন, হ্যাঁ, মেজার ফর মেজার ইজ এ সাকসেসফুল কি, ফেলটি দাই নেম ইজ ওমেন কোথায় বলা হয়েছে। বুঝছো কিনা বিষয়টা? উম, উইলিয়াম শেক্সপিয়ার কোন যুগের নাট্যকার। ওকে প্লিজ। তাহলে এখানে আমি দেখাই রাখলাম। তো 90-তে স্যার এটা পিডিএফটা দিন স্যার। পিডিএফটা দেবো, হ্যাঁ। তাহলে উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য অথর অফ, নিচের কোনটা। তারপর ধরো শেক্সপিয়ার ম্যাকবেথ ইজ, এটা কি। হুম, ওকে। এবার ধরো আন্ডার দ্য গ্রিনউড ট্রি, যদি এটা আজকে পড়াবো, হ্যাঁ। ধরো ইন হোয়াট ইয়ার শেক্সপিয়ার ডাইড। তাহলে এরকম আমি দেখালাম। 90-তে 90 পাওয়া, যারা 90 পাইবা তাদের জন্য পুরস্কার থাকবে। তাদের জন্য পুরস্কার 90, 90-তে 90। দ্যাট মিনস ইউ আর এ, তুমি একটা তুমি একটা অনেক বেশি সম্ভাবনার একজন মানুষ, হ্যাঁ? এবং এখানে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী হব, একটা বলবে না। তাহলে কাজ হলো, শেক্সপিয়রের শীটটা কত আর আর চেয়ে স্লোলি তো আর পড়ানো সম্ভব না, এর চেয়ে গড়িমসি করে তো আর হয় না। তো মাত্র ইম্পর্টেন্ট পিরিয়ডের উপরে আর শেক্সপিয়রের উপরে। পরীক্ষার সময় কখন শেষ, তুমি যখন শেষ করো, ইনসাফের উপর তোমার। একটা টাইম নিয়ে বৈশা পরীক্ষাটা একটা দিয়ে ফেলবে, 90টা প্রশ্ন উত্তর দাগাইবে। তুমি কম্পিউটার মোবাইল ফোন যেটা বলো, ABCD উত্তর দাগাইবা, উত্তর দেয়া থাকবে, উত্তর তুমি মিলাইবা। মানে উম, পরীক্ষা দিবা, আমি সাথে আবার আরেকটা একদিনের মধ্যে উত্তরও দিয়ে দেবো। উম, তো কাজ হলো কি, এটাকে বলা হয় ইনসাফ। ইনসাফ বুঝছো কিনা? যে আমি উম, আমার উন্নতি হচ্ছে। তো শেক্সপিয়ার যদি 90-তে 90 পাও এবং তুমি সত্যিকার অর্থে 90 পাইছো নির্দিষ্ট টাইমের মধ্যে, তোমার জন্য পুরস্কার থাকবে। আর 85 কমে পাইলে মনে রাখবা যে তোমার মনোযোগিতার তীব্র ঘাটতি আছে, মনোযোগের তীব্র ঘাটতি আছে। ওকে। এটা মঙ্গলবার তাই না পরীক্ষাটা? আগামী মঙ্গলবারের মধ্যে যে কোনো দিন দিয়ে দিতে পারো, প্রস্তুতি শেষ, পরীক্ষা শুরু। তাহলে প্রস্তুতি কিসের উপরে বলো? পুরা একটু স্যার লিটারেচার, আপনি পুরা লিটারেচার, পুরা লিটারেচার নাকি ইম্পর্টেন্ট পিরিয়ডস এন্ড উইলিয়াম শেক্সপিয়ার? ইম্পর্টেন্ট পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার আর এটা হলো শেক্সপিয়ার। হুম, পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার এবং শেক্সপিয়ার। মনে রাখবো, উন্নতি আপনা আপনিতেই ঘটে না, সাধন করতে হয়। তো দেখবা এই 5টা পরীক্ষার মধ্যে ইনশাল্লাহ, এই ধরো শেক্সপিয়ার শেষ, দেখবো যে তুমি নিজের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারবা। তারপর রোমান্টিক পিরিয়ড পরে একটা পরীক্ষা নেব, তারপর লিটারি টার্ম গুলো পরে একটা পরীক্ষা নেব, তারপরে আমরা আবার এলিজাবেথ থেকে পড়া শুরু করব। তখন দেখো যে ইনশাল্লাহ, ঠিক আছে। স্যার মঙ্গলবারের পরে নিয়ে স্যার পরীক্ষাটা মঙ্গলবারের একদিন। না, মঙ্গলবারের মধ্যে তুমি পরীক্ষা দিবা যে কোনো দিন, কিন্তু মঙ্গলবারে আমি রেজাল্ট জানতে চাই। মঙ্গলবারের আগে আমি হয়তো আম, জানবো আর কি। মঙ্গলবারে ক্লাসের শুরুতে তুমি আমার বলবা কে কত পাইছো, এ পর্যন্ত যা পড়াইছি তা। ওকে, আজকের ক্লাস পর্যন্ত, হ্যাঁ। হুম, তো আমরা শেক্সপিয়র। স্যার একটা রিকোয়েস্ট করব। হুম,
স্যার লিটারেচারের যে ফুল পিডিএফটা দেওয়ার কথা ছিল স্যার, যদি দিতেন তাহলে আমরা একটু প্রিন্ট আউট করে নিতাম। ওই যে আজকে এটা পড়ছো না, আজকে গ্রামারের ক্লাসে পড়ছিলে না, বয়স বাড়লে শেখা স্যার এমন মেমোরি কমে যায় স্যার, কমে কিন্তু যায় না? হ্যাঁ হ্যাঁ, দেখছো ঘটনা তাই কিন্তু। কালকে রাতে ঘুমানোর আগে একেবারে ল্যাপটপ এখানে রেখে সবকিছু মানে ল্যাপটপে ঢুকছি, ঢুকার পরে কি করছি বলো? অন্যান্য কাজ করছি কিন্তু এটা দিয়ে ভুলে গেছি, কিন্তু এই জন্যই ল্যাপটপ খুলছিলাম। ঠিক আছে, তো এবার আমরা পড়বো এখানে শেক্সপিয়ার বিখ্যাত কমেডি। তাহলে আমরা ইয়েগুলো পড়ছি অলরেডি, হ্যাঁ। উম, আমি কিন্তু একটু হলো ভিডিও ক্লিপ দেখানোর চেষ্টা করছি যেন তোমার মাথায় মগজে ঢুকে। রোমিও জুলিয়েটকে তুমি দেখছো, চিনছো যে, তাই না? বিশের কোন সময় যে একটা ক্লাইম্যাক্স এর কথাই তোমার বলছিলাম, যে একদম কোন মুহূর্তে বিষ পানটা করে বলো রোমিও? তো যখন তার জুলিয়েটের জ্ঞান ফিরে আসবে ঠিক আগের মুহূর্তে, তাই না? আর আবেগের বশবর্তী হয়ে স্যার কাজটা করে ফেলছে। উম, তো ওকে, তো আমরা এখন হলো মনে রাখবো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। হোয়াটস ইন এ নেম দ্যাট উই কল এ রোজ বাই এনি আদার ওয়ার্ড উড স্মেল অ্যাজ সুইট? রোমিওকে উদ্দেশ্য করে এটা জুলিয়েট বলেছিল। কে বলেছিল? জুলিয়েট। ওকে, তো আসো কমেডি। তো কমেডি মানে হলো হাস্যরসাত্মক নাটক, নাকি কমেডি সম্পর্কে আমি ধারণা দিছিলাম যে কমেডি হলো কিনা, কমেডি কিনা হ্যাপি এন্ডিং উইথ ম্যারেজ বেল, ম্যারেজ বেল, শেষে একটা বিয়ের ঘন্টাধ্বনি বাজবে, তাই না? বিয়ে হবে। তো এবার কমেডির মধ্যে উইলিয়াম শেক্সপিয়ারের প্রায় স্বপ্নটাকেই শেষে কমেডি হয়, সরি বিয়ে হয় তো কমেডিতে। তো অ্যাজ ইউ লাইক ইট। তো এটার প্রথমটা হলো লাভ এট, এটার থিমটা হলো লাভ এট ফার্স্ট সাইট। বলো কি লাভ এট ফার্স্ট সাইট? লাভ এট ফার্স্ট সাইট মানে কি? প্রথম দেখাতেই। প্রথম দেখেই ভালোবাসা বা প্রেম। হুম, এখানে নাটক নায়ক নায়িকা যে যারা প্রথমে দেখছে তার সাথে তার প্রেমে পড়ছেন, হ্যাঁ। উম, মির্জা গালিবের নাম শুনছো কিনা? মির্জা গালিব, আসাদুল্লাহ খান গালিব। জি স্যার। হম, স্যার কার সভাকবি? সর্বশেষ মুঘল সম্রাট নাম কি? তৃতীয় বাহাদুর শাহ। সর্বশেষ সর্বশেষ মুঘল সম্রাট। আমি যে বলছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ইয়া পর্যন্ত একটা গল্প বলবো, এটা কি বলছিলাম? না না স্যার। স্যার। 30 সেকেন্ড, এবার এক এক মিনিটে শোনো। ইতালিতে, ইতালির যে, এই যে ইতালি দেখতেছো, ইতালিটা কই? ইতালি, ইতালি দেখতেছো না? লন্ডনের উত্তরে। এই যে ইতালি, এইখানে ইতালীয় নাবিক ভাস্কো দা গামা নাকি ক্রিস্টোফার কলম্বাস? ক্রিস্টোফার কলম্বাস। কলম্বাস প্রথমে ভারতে এটা আসার কথা, ভারতে আসার প্ল্যান করতেছিল, বুঝছো? এই এই ভূমধ্যসাগর দিয়ে এদিক দিয়ে পার হইয়া এই আটলান্টিকে ঢুইকা আসার কথা এদিকে, কিন্তু ভুলে চলে গেছেন কোন দিকে? এদিকে যায়া একটা দ্বীপে উঠলেন, এখানে নাম দিলেন, মনে করছেন ইন্ডিয়া চলে আসছেন, কিন্তু ইন্ডিয়া আসেন না, এটা চলে গেছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। আমেরিকা আবিষ্কৃত হইলো। ওকে, কলম্বাস ডেও কিন্তু আছে আমেরিকাতে। বিতর্কিত কথা অনেক আছে, এটা পরে আমরা জানি। তাহলে কলম্বাসের মাধ্যমে যাত্রা শুরু। তারপরে দ্বিতীয়বার এই যে পর্তুগাল দেখতেছো কিনা? পর্তুগিজ, পর্তুগিজদেরকে আমরা কি বলি বলতো? রোহিঙ্গা। কি বলি? না স্যার, পর্তুগিজদেরকে আমাদের দেশের লোকেরা কি নামে জানতো? ফিরিঙ্গি। ফেরিঙ্গি। ফেরিঙ্গি বাজার, ঠিক আছে কিনা? ফেরিঙ্গি বাজার হচ্ছে কিনা? চিটাং একটা আছে, ফিরিঙ্গি বাজার আছে, হ্যাঁ। এই পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ওখান থেকে প্রথম, এর আগেও কিন্তু আসছে। তার পূর্বপুরুষ ওই যে নামটা কি না, বার্তালেমিও। বার্থালোমিও দিয়াজ, এই এর মাধ্যমে এই এর উনি আগে আসছিলেন, তার মাধ্যমে ওরা আছে না, ওই কোন জায়গায় ছিল তোমার কেমনে দেখাইতাম, এই যে এই ইয়া হইয়া এই যে কেপ অফ গুড হোপ, উত্তমা সন্তরীপে আসছিলেন, বুঝছো? একদম জি স্যার। উত্তমা সন্তরীপে আইসা এরপরে কি করছেন?
ধরো উত্তমা সন্তরীপে আইসা উত্তমা সন্তরীপ তো আফ্রিকায়, হ্যাঁ, এইভাবে এসে সোজা ধরো এইবার চলে আসছেন ভারতে কালিকট বন্দরে এসে পড়ছেন। তাহলে প্রথম ভারতীয় নাবিক কে আসছেন? ভারতের প্রথম ইউরোপীয় নাবিক ভাস্কো দা গামা। মানে ভারতে আসার জলপথটা তিনি দেখান, তাই না? তারপরে পরবর্তীতে এই পর্তুগিজরা কিন্তু ভারতবর্ষে প্রথম আসছে, পর্তুগিজরা। তারপরে আর দেখা দেখি ফরাসিরা আসছে, এরপরে তারপরে কারা আসছে বলো, ডাচরা আসছে, তাই না? এরা আসছে না? স্যার ভাস্কো দা গামার আগে তো একদিন চেষ্টা করছে, পরীক্ষা একটা প্রশ্ন আসছে না? বার্থোলোমেউ দিয়াস তো বললামই আমি। হুম। তারপরে এরপরে এটা হলো 1492 সালের গল্প, প্রথমে বলছিলাম ইতালিটা, তারপর 1498 সালে ভাস্কো দা গামা। তারপরে 1500 সালে, সরি 1600 সালে, মানে 1498 এর 200 বছর পরে ইংল্যান্ড এর রানী ভিক্টোরিয়া, বলো নাম কি? এলিজাবেথ, থ্যাংক ভিক্টোরিয়া না এলিজাবেথ? এলিজাবেথ স্যার। এলিজাবেথ দ্য ফার্স্ট। তিনি বললেন, মনে রাখো 1498 সালে ভাস্কো দা গামা পর্তুগাল থেকে আসছে। এর 102 বছর পরে রানী এলিজাবেথ বললেন, এই যে 218 জন নাবিক দিয়ে বললেন যে সোজা ভাস্কো দা গামার পথে 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 ইন্ডিয়াতে চলে দাও। আসছে, তাই না? আসছে কিনা? জি স্যার। তারপরে ওই সময় এখানে এখানে হলো স্যার এটা কি সাউথ আফ্রিকা ঘুরে তারপর আসছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো, ওখান তো সুয়েজ খাল আবিষ্কৃত হয়নি, তো সুয়েজ খাল তো খনন করা হয়নি। তারপরে এই সময় আকবর ক্ষমতায় ছিল, তাই না? তখন চুক্তি হয়। তারপরে রানী এলিজাবেথের পরে ক্ষমতা আসছেন সম্রাট জাহাঙ্গীর, সরি সম্রাট কিনা, জাহাঙ্গীর না জেমস? জেমস ইংল্যান্ডে আসে। ইংল্যান্ড এবং স্কটল্যান্ড দুই দেশের রাজা হন, তাই না? জি স্যার। তিনি আবার 157 জন নাবিক ক্যাপ্টেন হকিংসের নেতৃত্বে পাঠাইছেন। তারা যখন ভারতবর্ষে আসছে 1605 সালের দিকে, তখন ভারতবর্ষে ক্ষমতায় চলে আসছে আকবরের পরে কে আসছে বলো? জাহাঙ্গীর। জাহাঙ্গীর আবার পর্তুগিজদেরকে তাড়াই দিয়েছেন। তারাইয়া কাকে জায়গা করে দিয়েছেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মানে অর্থাৎ ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে জায়গা করে দেন। তাহলে কোন রাজা পর্তুগিজদেরকে তাড়ান বলো? সম্রাট জাহাঙ্গীর। আর কাদেরকে সুযোগ করে দেন বলো? ব্রিটিশদের। ব্রিটিশদেরকে। এবং তারপরে তারা কিন্তু ছলে বলে কৌশলে বিভিন্ন ওই মনোহারী সামগ্রী টামগ্রী নিয়ে এসে রাজা বাচ্চাদের মন হরণ করতো। এইভাবে করে চলে গেছে 100 বছর ধরো। 1707 ধীরে ধীরে কিন্তু এরা কি করছে বলো? এই যে 1600 সাল থেকে আসছে 1700 সাল, এই পুরো 100 বছর কিন্তু মনোহারী মনোরঞ্জনের জন্য কাজ করছে ব্রিটিশরা। ওদের ভিতরে যে সুপ্ত পরিকল্পনা ছিল এটা জানতো না। এই ধীরে ধীরে তাদের ঘাঁটিগুলো শক্তিশালী করছে। তারপরে হ্যাঁ, ইভেন 1755 সালে নবাব আলীবর্দী খাঁ একটা সবাইকে ডাকছে, সব বণিকরাই কিন্তু আসছিল, হ্যাঁ, আলীবর্দী খানের ডাকে। কিন্তু কারা আসেনি বলে? ইংরেজরা আসেনি, কারণ রানী তার ইতিমধ্যে তারা এত বেশি মোটা তাজা হয়ে গেছে যে এরা একজন নবাবের কথায় কর্ণপাত করার মতো গুরুত্ব অনুধাবন করে নাই। 1757 সালে আমরা পেয়ে গেলাম দেশ, পলাশী যুদ্ধ। এরপরে তো পড়ছে 64 সালে বক্সারের যুদ্ধ, এইভাবে করে 65-তে দ্বৈত শাসন, 69-এ দুর্ভিক্ষ হয়ে গেল। তারপরে চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছে কত সালে? 93। 1793 সালে। ওকে, এইভাবে করে আরো 50 বছর, 50-60 বছর বেড়ে গেল। 1857 সালে হইলো, দ্যাট মিনস সিপাহী বিদ্রোহ হইলো, অর্থাৎ শতবর্ষপূর্তি উপলক্ষে। ওই যে তাও একটা সাম্প্রদায়িকতাকে কেন্দ্র করে, হ্যাঁ। ওই যে বুঝছোই তো, মানে কেউ বললো বন্দুকের মধ্যে কেউ বলছে যে, বন্দুকের নলের মধ্যে কেউ বলছে শুকরের চর্বি, কেউ বলছে গরুর চর্বি, তাই না? গন্ডগোলটা এখানে। এই সিপাহী বিদ্রোহকে কেন্দ্র করে কি ঘটনা কি? সিপাহী বিদ্রোহকে কেন্দ্র করে, হ্যাঁ, কেন্দ্র করে সিপাহী বিদ্রোহে মদতদানের অভিযোগে সর্বশেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে, আমরা জানি বার্মাতে, আর শুকরের ইয়া দিয়ে। বার্মায় কি করছে বলো? বার্মায় কি করছে না? নির্বাসন দিচ্ছে, হ্যাঁ। এই যে দ্বিতীয় বাহাদুর শাহ, মির্জা আসাদ, উনার সভাকবি ছিল মির্জা আসাদুল্লাহ খান গালিব, হ্যাঁ। তারপরে দেখো, এরপরে শুনো মনোযোগ, এটা 1758 সাল, সরি 1858 সাল। 1857 সালে বিদ্রোহ হয়েছে, 1858 সালে বিচার হয়েছে।
তখন রানী ভিক্টোরিয়া দেখলেন যে ভারতবর্ষের শাসনভার আর তিনি কার হাতে রাখলেন না বলো? ইতিমধ্যে ক্ষমতায় আসছেন রানী ভিক্টোরিয়া, কোম্পানির হাতে না রেখে তিনি নিজে ক্ষমতায় নিছেন। ওই ঢাকার এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে যেই মাঠ আছে একটা, ওই ভিক্টোরিয়া মাঠে পার্ক। এটার নাম ছিল আন্টাগর ময়দান। ওইখানে আর্মেনিয়ার লোকেরা এখানে বিলিয়ার্ড বল খেলতো, বিলিয়ার্ড খেলতো। তো এই মাঠেই ঢাকার তৎকালীন গভর্নর ঘোষণা দিলেন আজকে থেকে এই দেশ পরিচালনা করবেন রানী ভিক্টোরিয়া। এই জন্য ওইখানে নাম হয়েছে আন্টাগর ময়দানের নাম হইয়া পরিবর্তন হয়ে হয়েছে এটার নাম ভিক্টোরিয়া পার্ক। তারপর 1857 গেল, 1957 সালে যখন সিপাহী বিদ্রোহের কি বলো শতবর্ষ পূর্তি উপলক্ষে পাকিস্তান সরকার ওই ভিক্টোরিয়া পার্কের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু সাফারি পার্ক নাম রাখছেন। কি নাম রাখছেন? বাহাদুর শাহ। বাহাদুর শাহ পার্ক। এখন থেকে এটার নাম ভিক্টোরিয়া পার্ক নাকি বাহাদুর শাহ পার্ক? ক্লিয়ার? তারপরে এই আমি যে বললাম যে এখন এই যে উনারই সভাকবির নাম ছিল, দ্বিতীয় বাহাদুর শাহের সভাকবির নাম ছিল মির্জা আসাদুল্লাহ খান গালিব। এই গালিবের একটা বিখ্যাত লাইন আছে, লাইনটা লেখা নাও, হার গলি মে রহা মেরি মাজার। কি লিখছে বলো তো? হার গলি মে রহা মেরে প্রত্যেকটা গলিতে আমার মাজার আছে। মাজার। ওকে, जहाँ पे देखा हुस्न, लिखो जहाँ पे देखा हुस्न वही मर गया। কি লিখছো বলো? যেখানে সৌন্দর্য দেখেছি ওখানে মারা গেছি, আমার মৃত্যু হয়েছে, মানে সুন্দর অভিভূত কিছু হয়েছি। অভিভূত হয়েছে, অর্থাৎ আমার প্রাণ ওই সুন্দর। এটা হইতে পারে সুন্দর কোনো দৃশ্য, সুন্দর কোনো মানুষ, ঠিক আছে কিনা, প্রকৃতি, যা কিছুই হোক, যেখানে সৌন্দর্য দেখেছি ওই সৌন্দর্য আমার মন হরণ করেছে। হার গলি মে রহা মেরি মাজার। তুমি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কথা চিন্তা করে দেখো, তুমি বলতে পারো যে হার গলি মে রহা মেরি মাজার, তাই না? ক্যাম্পাসের সকল গলিতেই আমার সমাধি তুমি পাবে, তাই না? কথা বুঝছো কিনা? মানে এটাই লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দেখাতেই মৃত্যু। তোমরা কি লাইনটা উৎপত্তিগত অর্থ বুঝছো কিনা, কি বুঝেছো? মানে যেখানে আমি সৌন্দর্য দেখেছি সেখানে সেই সুন্দরে আমার মন কি হয়েছে, প্রাণ চলে গেছে, এখানে ওই প্রাণ ওইখানে চলে গেছে। তাহলে প্রাণ চলে গেলে আমার দেহ কি হয়েছে বলো? প্রাণহীন না প্রাণ সহ আছে? তোর প্রাণহীন হয়েছে। প্রাণহীন হইলেই তো এখানে একটা সমাধি তৈরি হয়েছে, হ্যাঁ? লাইনটা বলো, কি লিখছো? কেউ লিখতে পারছো লাইনটা? স্যার দ্বিতীয় লাইনটা কি স্যার? जहाँ पे देखा हुस्न वही मर गया। ओके, हर गली में रही मेरी, जहाँ पे देखा हुस्न वही मर गया। हर गली में रहा রয়েছে মেরে মাজার, যাহা পে দেখা হুসন, যেখানে সুন্দর কিছু দেখেছি, ওহি মর গিয়া, সেখানে আমি মরে গেছি, সেখানে আমার প্রাণ আর ছিল না সাথে আমার। স্যার এটা কি প্রকৃতির ক্ষেত্রে না প্রকৃতির সকল উপাদানের ক্ষেত্রে? প্রকৃতি হোক, নারী হোক, পুরুষ হোক, মানে সৌন্দর্য পিয়াসী কবি, মানে সুন্দরের পূজারী কবি ছিলেন, ঠিক আছে? যেমন এই যে জন তুমি কিটস এর মধ্যে সেটা পাইবা। জন কিটস, বিউটি ইজ এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। এই সুন্দরটা যেখানে তিনি সৌন্দর্য দেখেন সেখানে তার প্রাণ হরণ হয়েছে, ওই সুন্দর নিয়ে তিনি বিমোহিত ছিলেন, আর নিজের দিকে মনোযোগ দেওয়ার সমাধান নাই, এরকম আর কি। তো লাভ এট ফার্স্ট সাইটটা এরকম সেম, মানে প্রথম দেখাতে প্রেম, যেখানে পড়ছেন একদম আপাদমস্তক প্রেমে পড়ে গেছেন, হ্যাঁ।
অরল্যান্ডো, রোজালিন্ড, সিলিয়া, ডিউক সিনিয়র, এই চারটা বিখ্যাত চরিত্র মনে রাখবো। অরল্যান্ডো এগুলো কিন্তু পরীক্ষায় আমি দিছি, যে কোনো একটা চরিত্র আছে। সিলিয়া, ডিউক সিনিয়র কোন নাটকের চরিত্র ছিলেন? ওকে। অরল্যান্ডো, রোজালিন্ড কিন্তু বিখ্যাত চরিত্র, অনেক সুন্দর নায়িকা, হ্যাঁ। অরল্যান্ডো নায়ক। তাহলে এই দুইটা, হ্যাঁ। তো ছোট্ট গল্পের হলো রাজা, রাজার নাম ছিল ডিউক সিনিয়র, হ্যাঁ। ডিউক সিনিয়র তিনি ছোট ভাইয়ের সাথে সংঘাত টঙ্ঘাত করে, মানে একটু মনোমালিন্যের কারণে রাজদরবার ছাইরা তিনি চলে গেছেন। বলছেন না, আমার দ্বারা থাকা হবে না। রাজদরবার ছাড়া ছাইরা তিনি চলে গেছেন কোথায় বলো তো? বনের মধ্যে, ফরেস্ট অফ আর্ডেন। এই বনটাকে বলা হয় আর্ডেন। আর্ডেন আবার শেক্সপিয়ার মায়ের নামও ছিল আর্ডেন। শেক্সপিয়ার তার মাকে স্মরণ করে রাখার জন্য এখানে বনের নামটা করছেন ফরেস্ট অফ আর্ডেন, মায়ের নামটা স্মরণ করছেন আর কি, হ্যাঁ। তো ওইখানে যাওয়ার পরে তিনি একটা একটা গান গাইছেন সেখানে। এই গানটাই বিখ্যাত, আন্ডার দ্য গ্রিনউড ট্রি। বুঝছো কিনা? এই তোমরা কি জানো, আগামী তোমরা যে পরীক্ষা দিবা, এই পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন আছে, আন্ডার দ্য গ্রিনউড ট্রি কোন কোন নাটকে আছে? এই যে এটার মধ্যে বলে রাখলাম, কিন্তু প্রশ্ন হ্যাঁ, আউট করে জানি। দিলাম। হ্যাঁ, প্রশ্ন As আউট you করে like দিলাম। it. অ্যাজ ইউ লাইক ইট। লাইনটার অর্থ দেখো, আন্ডার দ্য গ্রিনউড ট্রি, সবুজ বৃক্ষ, হ্যাঁ, সবুজ উম, বনানীতে, হ্যাঁ, গ্রিনউড ট্রি, সবুজ বৃক্ষলতার নিচে। হু লাভস টু লাই উইথ মি, কে থাকতে চাও আমার পাশে। এন্ড টার্ন হিজ মেরি নোট আনটু দ্য সুইট বার্ডস থ্রোট, কার কণ্ঠের মধুর ধ্বনি শুনতে চাও পাখির কণ্ঠে। কাম হিদার, কাম হিদার, কাম হিদার, এই বনে চলে আসো। হিয়ার শ্যাল হি সি নো এনিমি, এখানে সে কোনো কি পাবে না, কোনো শত্রু পাবে না। বাট উইন্টার এন্ড রাফ ওয়েদার, এখানে দুইটাই শত্রু আছে। কি সেটা বলো? উইন্টার এবং রাফ ওয়েদার। এবং প্রচন্ড শীত, উইন্টার মানে কি? আবহাওয়া। হ্যাঁ, উইন্টার মানে, উইন্টার মানে শীত, তুষারপাত প্রচন্ড শীত, বোঝায়। বরফ স্যার। প্রচন্ড শীত, প্রচন্ড। ইংল্যান্ড, বাংলাদেশে এখন ওয়েদার কত? বাংলাদেশে ওয়েদার কত? 29 ডিগ্রি 29। সেলসিয়াস। আর এখন ধরো আজকে, আজকে তো মনে হয় আজকে ধরো এখানে 0 ডিগ্রিতে আছে, যদি বোঝা যাচ্ছে না আর কি, বাসার ভিতরে 0 ডিগ্রিতে, 0 বা 1 2 এই দুই একদিনের মধ্যে এরকম চলতেছে। যদিও মানে জীবনযাত্রা একদম স্বাভাবিক, হ্যাঁ। তো যখন মাইনাসে পরে, 1 মাইনাস, একদম মাইনাসে চলে আসে, তখন তো স্বাভাবিকভাবে বনের মধ্যে থাকা অনেক কঠিন, অনিরাপদ, তাই না? এই লাইনটা কেন উইন্টার এন্ড রাফ ওয়েদার কথা বলছে একটু করে বল। রাফ ওয়েদার, প্রচন্ড ঝড়ো বাতাস আসে। দেখবা আমাদের দেশে তো শীতকালে বৃষ্টি হয় না, এইগুলাতে আবার শীতকালে বৃষ্টিও হয়, আর কি হয় বলো, বরফও পড়ে। তো ফলে মানে বাইরে থাকা খুব ডিফিকাল্ট, মানে এরকম ইয়ে পুরা। তো কেন এই কথা উইন্টার এন্ড রাফ ওয়েদার বলার পরে তিনি আবার একটা কাজ করছেন, দেখো। তিনি বললেন, ব্লো ব্লো দা, রাজা বলতেছে আর কি, ব্লো ব্লো দা উইন্টার উইন্ড, বহে যাও শীতার বাতাস। মনে রাখবা। তো ইউ আর নট সো আনকাইন্ড এজ ম্যানস ইনগ্রেটিটিউড, এখানে আমি দুইটা লিটারি টার্ম বলি। ব্লো, বহে যাও শীতের বাতাস, কি বলছি বলো তো? বহে যাও শীতের বাতাস। শীতের বাতাস। আচ্ছা, আমি যদি বলি কাউকে যাও বলি, আসো বলি, এটা কি জীবিত বস্তুকে বলি নাকি জড় বস্তুকে বলি? জড় বস্তুকে। জড় বস্তুকে যাও বলি। বরফ আমি আমি কি জড় বস্তুকে বলি, এই চেয়ার এদিকে আসো, এই বোতল, এই মোবাইল ফোন এদিকে আসো, মোবাইল ফোন এই এদিকে যাও বলি? বাতাস জড় বস্তু না স্যার? জড় বস্তু আগে বলো। আমরা আসো যাও তুমি বইলা সম্বোধন করি জড় বস্তুকে না জীবিত বস্তুকে, সেটার উত্তর দাও। হুম, জীবিত বস্তুকে। জীবিত মানে জীবিত প্রাণবন্ত। বস্তুকে। তাহলে শোনা রাখো, জীবিত বস্তুকে আমরা তুমি বলে বলি, কিন্তু জড় বস্তুকে যখন তুমি করে বলি, বলো। জড় বস্তুকে যখন, স্যার জীবিত বস্তু বলতে না, গাছেরও তো জীবন আছে, তাহলে গাছের তো তুমি বলি না আমরা। হ্যাঁ মানে মানে শুধু যে জীবিত না, শুধু মানে ওই ওই যে ওই চলাফেরা যে করতে পারে, মানে হ্যাঁ, চলাফেরাও না আবার, মানে যাদের বুদ্ধি বিবেক আত্মসংযম এগুলো আছে। এইটা তাই তাই বোঝানো হয়েছে, হ্যাঁ। মানে ধরো, জি স্যার। আচ্ছা, রেসপন্ড করে। সাধারণত আমরা কাকে বলি, যার এই তুমি যেটা বললা, ওই ওদেরকে মানে, মানে
প্রাণ আছে এবং সজীব সেন্স গুলা সক্রিয়, তাকে তো আমরা আসো যাও বলি। এখন কথা হলো বলো বলো নির্জীব নিষ্প্রাণ অথবা যার মধ্যে এই সেন্স গুলা নাই, তাকে যদি আমি আসো যাও তুমি করে সম্বোধন করি, ওই নির্জীব নিষ্প্রাণ বস্তুকে যদি আমি ব্যক্তি রূপ দান করি, ইংলিশে তাকে বলা হয় পার্সনিফিকেশন। কি বলা হয় বলো? পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন। লিটার রিটার্ন 4 চারটা বাড়াই ফেলছি। পার্সনিফিকেশন, পার্সনিফাই করা, জড় বস্তুকে জীবিত রূপে কল্পনা করার নাম হলো কি বলো? এসো হে পার্সনিফিকেশন। বৈশাখ, এসো এসো বলো, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ, এসো এসো। কথা বুঝতেছো কিনা? তাহলে বৈশাখ কি, আমি কি বলবো যে এসো হে, এসো হে বোতল, এসো এসো, হইলো কোনো কথা? বোতল জড় বস্তু আসে কেমনে? না। তাহলে বৈশাখ তো জড় বস্তু, তাহলে বৈশাখকে যেহেতু কবি এসো বলেছেন, এটা পার্সনিফিকেশন। ব্লো ব্লো দা উইন্টার উইন্ড, বহে যাও শীতের বাতাস, তাহলে এটা কি জড় বস্তুকে জীবিত রূপে তিনি কল্পনা করেছেন, অথবা এটা পার্সনিফিকেশনের উদাহরণ? বলো কিসের উদাহরণ? পার্সোনিফিকেশন। ওই যে বনের মধ্যে যে বললেন যে এই বনের মধ্যে কোনো সব অশান্তি হলো রাজ দরবারের, শুধু এখানে দুইটাই অশান্তি আছে, অশান্তি দুইটার নাম কি? উইন্টার এন্ড রাফ ওয়েদার। তাহলে উইন্টারে বললেন, হ্যাঁ হ্যাঁ, রাফ ওয়েদারকে বললেন যে ব্লো ব্লো উইন্টার উইন্ড, বহে যাও শীতের বাতাস। ইউ আর নট সো আনকাইন্ড, ইউ মানে কে? বাতাস স্যার। শীতের বাতাস। তুমি শীতের বাতাস কতটা বলছেন। নির্দয় নও, এজ ম্যানস ইনগ্রেটিটিউড, মানুষের অকৃতজ্ঞতার মতো। বুঝছো কিনা বিষয়টা? তুমি আমারে হার কাঁপাবে তাই না, একদম হার প্রকম্পিত, আমি খুব কষ্ট পাবো, কিন্তু মানুষের অকৃতজ্ঞতা তার চেয়ে কঠিন। যার জন্য আমি জীবন ভর করেছি, তার ফুলের আঘাতও আমার কাছে অনেক কণ্টকাকীর্ণ, অনেক কাটার মতো প্রচন্ড। তাহলে তিনি, এটা কি আগে বলবা সিমিলি না মেটাফর, কে বলতে পারবা? সিমিলি। সিমিলি। আজ দিয়ে তুলো না। মেটাফোর স্যার। মেটাফর রে, ইউ আর নট সো আনকাইন্ড এজ ম্যানস ইনগ্রেটিটিউড, এখানে ইউ মানে হলো উইন্টার উইন্ড, আর হলো মানুষের অকৃতজ্ঞতা। এই দুইটার মধ্যে তুলনা করছে কোন শব্দ দ্বারা বলো? এজ। এজ। এস অ্যাজ দ্বারা। লাইক শব্দ ব্যবহার করে, টু সিমিলি। কম্পারিজন বিটুইন টু ডিসিমিলার থিংস বাই ইউজিং দ্য ওয়ার্ড অ্যাজ অর লাইক। অ্যাজ অর লাইক ব্যবহার করে দুটি ভিন্ন বিষয়ের মধ্যে তুলনা করলে নাম কি? সিমিলি। 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 কথা বুঝছো কিনা? ব্লো ব্লো দ্য উইন্টার উইন্ড, ইউ আর নট সো আনকাইন্ড অ্যাজ ম্যানস ইনগ্রেটিটিউড, বহে যাও শীতের বাতাস, তুমি অত নির্দয় নও মানুষের কৃতজ্ঞতার মতো। আমি তাহলে পার্সনিফিকেশন, তাহলে এই পর্যন্ত আমরা পড়লাম পার্সন, সিমিলি, মেটাফর, হাইপারবল, পার্সনিফিকেশন, নাকি? soliloquy, সলিলোকি অ্যাসাইড, তাই না? ওকে। তারপরে আরো পড়ছো মনোলগ, ড্রামাটিক মনোলগ, ভুলে গেলে হবে না, হ্যাঁ? পড়ছো না এগুলা? জি স্যার। জি স্যার, prologue, জি স্যার। প্রলগ, এপিলগ, এপিটাফ, epic, এপিক, Act. অ্যাক্ট, ক্যান্টো, স্ট্যানজা। এক দিয়ে প্রশ্নগুলো কেমন আসতে পারে স্যার? এক অ্যাক্ট হলো দিয়ে নাটকের ভাগকে কি বলা হয়? এক বলা হয়। অ্যাক্ট, হ্যাঁ এটাই। সংজ্ঞা আছে স্যার, এগুলো পরীক্ষা কি ডাইরেক্ট বলে দিবি নাকি স্যার? হ্যাঁ এটাই প্রশ্ন। আচ্ছা, তারপরে হলো, এরপরে শোনো, তো এখন তিনি কি বললেন, এই যে আহ তারপরে তো এইটা হলো বিখ্যাত। তাহলে তবে কথা মনে রাখবা, আন্ডার দ্য গ্রিনউড ট্রি নামে একটা উপন্যাস আছে, এটা লিখছেন টমাস হার্ডি। তাহলে আন্ডার দ্য গ্রিনউড ট্রি, ধরো শেক্সপিয়রের কিন্তু মনে রাখবা নাটকগুলাতে সং আছে, যেমন বাংলা সিনেমার মধ্যে না দুইজন দেখবা যে কথাবার্তা বলতেছে, এর মধ্যে হঠাৎ করে বনে চলে গেছে, বনে চলে যায় গান শুরু হয়ে গেছে, এরকম ঘটনা আছে না? দেখছো কিনা বাংলা সিনেমা কখনো? হ্যাঁ হ্যাঁ স্যার, ছোটবেলায় কত দেখছি। হ্যাঁ, এই শেক্সপিয়র, এটা কিন্তু শেক্সপিয়র থেকে ধার করে নেয়, এই দুজন কথাবার্তা বলতেছে, হঠাৎ করে গান শুরু হয়ে গেছে, হ্যাঁ। ওকে। তো এই আন্ডার দ্য গ্রিনউড ট্রি, ইট ইজ এ সং, এটা একটা সং, কোথায় বলো? এই যে ইয়াতে। তবে আন্ডার দ্য গ্রিনউড ট্রি নামে উপন্যাস কে লিখছে না বললা যে কে না লিখছে? টমাস হার্ডি। টমাস হার্ডি। তো মনে রাখবা এখানে দুইটা আর কাউজিয়াল অ্যান্সার, যে অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ এন্ড অল দ্য মেন এন্ড উইমেন আর মেয়ারলি প্লেয়ার্স। বুঝছো? এটা একটা, ওরে বাবা, ওই যে শেক্সপিয়রের মধ্যে ম্যাকবেথে যেটা পড়ছো না, ম্যাকবেথের মধ্যে একটা কালজয়ী বাক্য,
ম্যাকবেথের মধ্যে কালজয়ী সবচেয়ে বাক্য কোনটা বলছিলাম বলো তো? অল দ্য হেয়ার ইজ স্টিল দ্য স্মেল অফ ব্লাড। লাইনটা বলো সবাই, অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া বলো। All the perfumes of Arabia cannot. উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। সবাই Yes, এটা sir. মুখস্থ করো, 30 সেকেন্ড এটা মুখস্থ করো, এটা নাইলে হবে না। এই লাইনটা মুখস্থ করো তাড়াতাড়ি। এই ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, এগুলো কথাবার্তা বলার সময় দেখবো যে দুষ্ট লোকরা যখন মানে একদম সাধু সন্ন্যাসী যখন দুষ্ট কাজ করে তখন বলা যে ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, এটাই হ্যাঁ। ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার, এটা একটা হিউম্যান নেচারের কথা। ফাউল ইজ ফেয়ার, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। আবার দেখো যে এটা ইউ লুক লাইক, এর দরকার নেই এটা। হেয়ার অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া, মনে রাখবো অপরাধ যদি করছো, ঠিক আছে কিনা, অপরাধের পরে যে প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে ওইটা কখনো কেউ অপরাধ করলে মনে করে দিবা যে এই যে অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড, শেক্সপিয়ার যে বলছিল লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো, লাইফ ইজ এ টেল টোল্ড বাই এন ইডিয়ট। এগুলো কথাবার্তা বলার সময়, আলোচনা করার সময় এই ধরনের উক্তি নিয়ে আসবা এখানে। আর এটাতে একদম শ্রেষ্ঠ উক্তিগুলোর মধ্যে এটা একটা, এই যে কি অল দ্য ওয়ার্ল্ড স্টেজ, পুরা পৃথিবীটাই হলো কি বলো একটা মঞ্চ, রঙ্গমঞ্চ। মঞ্চ নাটকের স্টেজ, বুঝছো? উই অল, আমরা প্রত্যেকেই হলো প্লেয়ার, অভিনেতা অভিনেত্রী। এবং পরের লাইনে বলছেন আমরা 7 বছর বয়স থেকে অভিনয় শুরু করি। এই যে আমাদের, আমি এখন অভিনয় করতেছি টিচার, তুমি স্টুডেন্টের অভিনয় করতেছো, একজন বাসের ড্রাইভার, একজন হেল্পার, একজন যাত্রী অভিনয় করতেছে, তাই না? মানে আমরা একেবারে পুরা উই আর এ গুড পারফর্মার, ঠিক বুঝছো কিনা? একদম আমরা এক এক জায়গায় এক একটা রোল প্লে করি, রোল প্লের সময় শেষ আমরা টাইম আউট, এই যে টাইম আউট, বুঝছো কিনা? তাই আমরা আমরা প্লে অভিনয়ের যোগ্যতা শেষ, সময়ও শেষ, শেষ। যেমন ধরো যাই, আমরা যে প্রত্যেক অভিনয় করার জন্য শেক্সপিয়ারের ভাষ্য মতে জীবনটা হলো, ধরো মুজিব সিনেমার মধ্যে, মুজিব সিনেমার মধ্যে যেমন জায়েদ খান কয় সেকেন্ড অভিনয় করছে বলো? ধরো তিন, হ্যাঁ টিকে খান কয় সেকেন্ড, ধরো 3 সেকেন্ডের হবে, তাই না? 5 সেকেন্ডের মতো আর কি স্যার। 5 সেকেন্ড একটা সিন। মনে রাখবো যে এই স্টেজের মধ্যে আমরা কিন্তু একটু আমাদের পারফরমেন্স শেষ, আউট আউট, আর নেভার কাম ব্যাক, পারফরমেন্স দায়িত্ব শেষ, বাদ, ঠিক আছে কিনা? এবং আমরা এক এক জায়গায় একটা জাস্ট রোল প্লে করি, রোল প্লে করি, ঠিক আছে? উই এভরিওয়ান পারফর্মার। এটা একটা এবং তুমি মনে রাখবা যে শেক্সপিয়র যখন লন্ডনে আসছেন তখন শেক্সপিয়রের নাটকগুলা কিন্তু কোথায় মঞ্চস্থ হইতো জানো তো? গ্লোব থিয়েটারে। হ্যাঁ দেখো, গ্লোব থিয়েটারটা আমি দেখাচ্ছি তোমারে, এই যে গ্লোব থিয়েটারে একটু দেখাইতেছি তোমারে শেক্সপিয়রের নাটকগুলা। তোমরা কি এই শিটগুলো পাও না? এমন কেউ থাকলে কিন্তু বইলো, কিন্তু গ্রুপে দেয়া আছে। এই যে দেখো এখানে গ্লোব থিয়েটারটা একটু দেখো না, এই যে এটার নাম গ্লোব থিয়েটার। এই থিয়েটারটাতে শেক্সপিয়র কি করছেন বলো? নাটকগুলো স্যার মঞ্চস্থ বই করছেন। থেকে পড়লে হবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, বই থেকে পড়লে তো হবে। হ্যাঁ হ্যাঁ, বইয়ে যা আছে সেটা আছে, সেটা একটু ব্যাখ্যা টাখ্যা করে দিছি। গ্লোব থিয়েটারটা, এই হলো গ্লোব থিয়েটার, হ্যাঁ বুঝছো? এই হলো গ্লোব থিয়েটার। হুম, এই গ্লোব থিয়েটারের মধ্যে শেক্সপিয়র মঞ্চস্থ করতেন। গ্লোব থিয়েটার যে প্রবেশ পথ, এই প্রবেশ পথে একটা লাইন ও শেক্সপিয়র যখন আসছিলেন লন্ডনে তখন কিন্তু একদম দৈন্য দশায় আসছিলেন, আমরা তোমরা জানো যে ওই এই যে সিরাজগঞ্জ থেকে আসছিল, তাই না? স্ট্রেট ফুড আপন এভন থেকে আসছিল। শেক্সপিয়র পরে এত বিত্তশালী হয়েছেন, এই গ্লোব থিয়েটারের তিনি মালিক হয়ে গেছেন। এবং গ্লোব থিয়েটারে তিনি একটা লেখা লাইন লিখে দিয়েছেন। গ্লোব থিয়েটারের প্রবেশ পথে একটা লাইন আছে, বলো অল দা ওয়ার্ল্ড স্টেজ, বলো কি লেখা আছে? অল দ্য ওয়ার্ল্ড ইজ স্টেজ। স্টেজ, পুরো পৃথিবীটা রঙ্গমঞ্চ। মনে রাখবা যে একেবারে নিখুঁত ভাবে আমরা এক এক জায়গায় এক একটা পারফরমেন্স শো করি, এবং উই অল আর পারফর্মার্স। নিশ্চয়ই আমি তোমার সাথে এখন যেভাবে কথা বলতেছি রুসাফার সাথে সেভাবে কথা বলবো না। রুসাফার সাথে আমি যেভাবে বলবো, আমি আমার অফিসে বসে বসের সাথে যেটা বলবো, এটা এইভাবে তোমার সাথে বলছি না। জাস্ট আমরা এক এক জায়গায় ঠিক এক এক ভাবে আমরা রোল প্লে করি। পারফরমেন্সের মেয়াদ শেষ, সময় শেষ, টাইম আউট হয়েছে, আমি এখান থেকে বিদায় নিয়ে গেছি। এবং প্রত্যেকেই আমরা অভিনেতা। এবং পরের লাইনে তিনি বয়সটা মেনশন করে দিয়েছিলেন 7 বছরের কথা। 7 বছর পর থেকে আমরা শুধু অভিনয় করি। ওকে, তারপরে এটা নিয়ে তোলপাড় করা ব্যাখ্যা, তুমি এত ব্যাখ্যা বলতে পারবো না। এটা নিয়ে যে কত পৃষ্ঠার পর পৃষ্ঠা ব্যাখ্যা লিখছি, কিভাবে আমরা জীবনটাকে কিভাবে আমরা কিভাবে অভিনেতা।
কত ব্যাখ্যা যে করছে এটা নিয়ে, আচ্ছা যাই হোক। তারপরে উম আবার আসো তো, দাঁড়াও। তারপরে হইলো উম, 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 এই দেখো, সমগ্র পৃথিবীটা এখন এটা অল দ্য ওয়ার্ল্ডস স্টেজ এন্ড অল দ্য মেন এন্ড উইমেন আর মেয়ারলি প্লেয়ার্স, এটা মেটাফরের উদাহরণ কিভাবে? আর আছে বলছে অল দা মেন এন্ড ওমেন, সকল পুরুষ এবং মহিলা মেয়ারলি প্লেয়ার্স, মানে একই কথা। কোনো মানে এজ লাইক দেয় নাই, অল দ্য মেন এন্ড উইমেন আর লাইক প্লেয়ার্স বলে নাই, বুঝছো না? তারা অভিনেতার মতো বলে নাই, সরাসরি বলছে অভিনেতা। আমার বলে নাই তুমি একজন অভিনেতার মতো, জীবনটা একটা রঙ্গমঞ্চের মতো। এটা বলার দরকার ছিল শেক্সপিয়ার অল দ্য ওয়ার্ল্ড ইজ লাইক এ স্টেজ, তাই না? বলো। জি স্যার। সরাসরি বলছে যে এটা স্টেজ, ঠিক না? এখানে তোমার টাইম আছে একটা, ওই টাইমের মধ্যে এসে থাইকা চলে যাবে, শেষ। এখানে যা যা পারফর্ম করা যায় করে চলে যাবে। কি সাংঘাতিক কথা, হ্যাঁ। এবং এখানে দেখবো যে লিটারেচার, এখানে দেখবো যে আমরা না সবকিছু নিয়ে ভাবি, দেখবো যে একটা বিষয় নিয়ে ভাবার সময় পাই না, যে হু এম আই, ফ্রম হোয়ার আই কেম, ইনটু হোয়ার আই এম গোয়িং, আসলে কি, আদি কি, অন্ত কি, কিচ্ছু নাই। এটা ভাবাবে তোমার লিটারেচার, ক্লাসিক্যাল লিটারেচার গুলা। এটাও কিন্তু এই যে ওই কালকে বলছে না ওয়েটিং ফর গডো, ওয়েটিং ফর গডো তো কিন্তু সেম বিষয়টা, যে কোথা থেকে আসলাম কোথায় যাচ্ছি। সো উই আর পাসিং এ টাইম অন দা ইটারনাল জার্নি, কিছু একটা সময় ক্ষেপণ করছি। এটা ওয়েটিং ফর গডও পড়ানোর সময় বলবো। তো স্যার এই এখন এই মনে হইতেছে স্যার লিটারেচারটা স্যার সার্বজনীন থাকা উচিত স্যার, মানুষ হ্যাঁ, এরকম। আমি বলে রাখি, শিওর লিটারেচার তোমার মানবিক করবে, তোমার বোধ অনেক তোমার লিটারেচার যদি তুমি ধারণ করো, তাহলে তোমার একটা একটা বিষয় মনে রাখবো, ভিতরে আকাশ তৈরি হবে মনের ভিতরে, ঠিক জি আছে কিনা? স্যার। এটা এটা অনেক একটা বৈচিত্র্যময় বিষয় জীবনের, ক্রিটিসিজম অফ লাইফ। তো এখন ইয়াটাতে দেখো, আমরা যে গ্রামারের ক্লাসে বলছিলাম যে সুইট আর হইলো কেন, এই বাক্যটাতে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। যারা গ্রামারের ক্লাস করো নাই, এখানে তোমরা যারা শুধু অনলি লিটারেচার, তোমাদের মধ্যে কেউ আমারে বলো, যারা গ্রামার তারা তো জানেই, বলো সুইট আর দ্য ইউজ, এখানে সুইটের পরে কেন আর হইলো, এবং সুইট কোন পার্টস অফ স্পিচ? যারা অনলি লিটারেচারে ছিল তারা বলো, সুইটের পরে কেন আর হইলো? মিষ্টি বেশি এজন্য, কড়া মিষ্টি তাই আর হয়েছে, অনেক কথাই বলতে পারো। এনিওয়ান, কেউ বলতে পারবো কিনা? লিটারেচার লিটারেচারে যারা আছো, গ্রামার না। এবার গ্রামার ব্যাচের মধ্যে কে বলো, গ্রামারে যারা ক্লাস করছো। সুইট অ্যাডজেক্টিভ, আর আরটা হয়েছে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এখানে থ্যাংক সাবজেক্ট, ইউ সো তাই মাচ, ওইটা। থ্যাংক ইউ। সুইট হলো এই বাক্যে অ্যাডজেক্টিভ, এই বাক্যের সাবজেক্ট হলো দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এই নিয়মটা হলো আমরা স্টেপ 51-এ পড়ছিলাম নাকি, যে অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব যদি বাক্যের শুরুতে বসে তাহলে অর্থ প্রকাশের জোর প্রদান করে। যেমন আজকে সকালেও বলছি, হ্যাঁ, হি, ধরো দা বয়েজ, দা বয়েজ, লেখা দা বয়েজ আর গুড, আর দা বয়েজ আর গুড, এই বাক্যটা যদি আমরা গুড শুরুতে নিয়ে আসি তাহলে কি বলবো বলো তো? গুড ইজ দা বয়েজ, গুড না আর দ্য গুড বয়েজ। আর দা বয়েজ? গুড আর দা, ছেলেগুলা ভালোই। হ্যাঁ, দা টাইটানিক ওয়েন্ট ডাউন, টাইটানিকটা ডুবে গেল, ডাউন ওয়েন্ট দা টাইটানিক, ডুবেই গেল, বুঝছো? হি মাস্ট গো, গো হি মাস্ট। স্যার স্যার ওই যে অল দা ওয়ার্ল্ড, এটার পরে কি বার হবে না? হ্যাঁ হ্যাঁ, স্টেজ নাকি? অল দা ওয়ার্ল্ড ওই যে স্টেজ, অল দা ওয়ার্ল্ড, অল দা ওয়ার্ল্ড ইজ স্টেজ। আছে স্যার। অল দা ওয়ার্ল্ড ইজ, ইজ এখানে অল দা ওয়ার্ল্ড। এবং এই দেখো ডিটারমিনার একটা নিয়ম পড়ছিলা, আচ্ছা বলো তো, অল এর পরে দা অল ওয়ার্ল্ড না অল দা ওয়ার্ল্ড, কেন অল হয়েছে আমরা জানি? মনে আছে কিনা কথাটা, যে জি অল, স্যার। হ্যাঁ, এরপর কতগুলো আছে প্রি ডিটারমিনার, হোয়াট, সাচ, এগুলো হইলে ডিটারমিনারটা পরে বসে, তাই না? বিশেষত অলের ক্ষেত্রে অল প্লাস ডিটারমিনার প্লাস নাউন, তাই না? অল দা বয়েজ, অল দা ওয়ার্ল্ড, হ্যাঁ, অল হিজ ফ্রেন্ডস, এই জায়গায় কি স্যার অলটা এভরিথিং বোঝাইছে? অল দ্বারা অল দা ওয়ার্ল্ড, এটা অলটা সবাইকে বোঝাইছে, সবাইকে পুরো, হ্যাঁ, এটা সবাইকে। আনকাউন্টেবল নাউন হিসেবে গ্রহণ ইয়েছে, ডিটারমিনারটা অল কাউন্টেবল আনকাউন্টেবল দুই জায়গায় বসতে পারে, তাই না? সেটা জি তো স্যার। বলতে পারে, কিন্তু স্যার ওই যে অলের পরে স্যার ওই যে বারটা কি আর না নিচে আর কি, ওই যে ওয়ার্ল্ডের অল পরে। দা ওয়ার্ল্ড, যেহেতু ওয়ার্ল্ড শব্দটা সিঙ্গুলার,
পুরো পৃথিবীটা ইজ, ওয়ার্ল্ড এর পরে ইজ হয়েছে, বুঝছো? আর অল দ্বারা সিঙ্গুলারও বোঝানো হয়, সিঙ্গুলারকে বুঝাইতে পারি, প্লুরালকেও বুঝাইতে পারি। তাহলে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, দুঃখের ফলাফল সুমিষ্ট, কিন্তু শেক্সপিয়ার যেহেতু বলছেন, তিনি বলতে পারতেন দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, দুঃখের ফলাফল সুমিষ্ট, কিন্তু শেক্সপিয়ার সুইট আর দ্য ইউজেস, দুঃখের ফলাফল সুমিষ্টই। হ্যাঁ, বুঝছো কিনা? ওকে, তারপরে কত নম্বর বলো? শেষ, এ হলো স্যার এটা একটু যেগুলো ব্যাখ্যা করেন তো স্যার, একটু প্লিজ লাইনটা। কোনটা? সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। লাইনটা বলো, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট, লাইনটা বলো আমার সাথে। স্যার এটার বাস্তবিক অর্থটা কি বোঝাচ্ছে স্যার, ওইটা একটু বলতে চাচ্ছি। ধরো অ্যাডভার্সিটিতে এখন আছো, এই যে ধরো, হ্যাঁ, ধরো দুঃখের, আহ, এই যে কষ্ট, মানে ইন্নামাল উসরি ইউসরা, শুনছো কখনো লাইনটা? এনিওয়ান? জি স্যার, দুঃখের পরে আসে সুখ। ইন্নামাল ওয়াদ, কোন জায়গায় আছে এটা? সূরা ওয়াদ-দুহা না আলাম নাসরা? ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। অদোহা। হ্যাঁ, ইন্নামাল উসরি ইউসরা লেখা রাখো। এই লাইনটা লেখা রাখো, ইন্নামাল উসরি ইউসরা। এই লাইনটা লেখা সার্চ দিও, কাইন্ডলি লেখা রাখো। এটাই সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। নিশ্চয়ই দুঃখের পরে সুখ আসে, শুধু মানে ধরো এখন দুঃখের পরে সুখ আসে, ইন্নামাল উসরি ইউসরা, কঠিনের পরে সহজ আসে। রাত যত গভীর হয়, অন্ধকার তত, আর সরি, ভোরের আলো তত নিকটবর্তী হয়। আল্লাহ শুধু দুঃখ দিয়েই পৃথিবীটারে কি করেন নাই বলো, শুধু দুঃখময় করে রাখেন নাই, নিশ্চয়ই কিছু আছে। তাহলে অ্যাডভার্সিটি, ধরো এটার মূল বিষয়টা হলো কিপ পেশেন্ট। এটা যদি বলো যে, এটা যদি আমরা যখন এমপ্লিফিকেশনে পড়ছি রিটার্ন পরীক্ষায়, যে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, দুঃখের ফলাফল, দুঃখের প্রয়োজনীয়তা, মধুর, দুঃখের ফলাফলটা মানে ব্যবহারটা মধুর। অর্থাৎ এখন দুঃখে আছো, যদি কিপ পেশেন্ট, যদি তুমি ধৈর্য ধরে সময়টাকে সামলাও, উত্তরণ করো, তাহলে আলটিমেটলি ফলাফলটা মধুর হবে। এই যে প্রিলিমিনারির প্রস্তুতি নিতেছো, দিন রাত বসে বসে পিঠ পাকা হয়ে যাচ্ছে, খারাপ লাগে, কষ্ট হয় না? কিন্তু যখন আলটিমেট তুমি টার্গেটে পৌঁছবা, তখন সেটা কি হবে বলো? আলহামদুলিল্লাহ। মানে কিপ পেশেন্ট, মানে বিপদের সময় ধৈর্য যেন না হারাই। এটা হলো সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, মূল কথা। তুমি কি বুঝছো? জি স্যার, থ্যাংক ইউ। ইন্না মালা ইন্না কিনা কিনা বললাম এটা? ইন্না মাল, ইন্নামাল উসরি ইউসরা। ইন্না মাল উসরি, ইন্না মাল না, ইন্না মাল না, ইন্না মাল, ইন্না মাল উসরি ইউসরা লেখা রেখো। এটা সব সময় পড়বা। নিশ্চয়ই দুঃখের সাথে সুখ আছে, দুঃখের পরেই সুখ আসে। ইন্না মাল উসরি ইউসরা। হ্যাঁ, আচ্ছা, তারপরে কত নম্বরে যাব? তারপরে হলো আমাদের কমেডি অফ এরর্স। দুই ভাই, মনে রাখবা, যদি একটা প্রশ্ন করি যে আমাদের এই উইলিয়াম শেক্সপিয়রকে ভারতবর্ষে বাংলা সাহিত্যে কে প্রথম পরিচয় করিয়ে দেন, বলো? স্যার আমার এজ ইউ লাইক মোস্ট নিয়ে একটু কথা ছিল। বলো। স্যার ওই মানে এটা ক্লাস 7-এ আমি পড়াতে যাই পাইলাম আর কি, একটা মেয়ের এই যে নিউ সিলেবাসে নতুন বইয়ের আর কি। তো এখানে লাস্টের ফিনিশিংটা আমি বুঝি নাই। লাস্টে তো যে চার্ল, এই রোজাল্যান্ড আর হচ্ছে সিলিয়া, হ্যাঁ ওরা তো যে হ্যাঁ, মানে না, বিয়ে করছে অরল্যান্ডো আর রোজালিন, আর সিলিয়ার সাথে ছিল ইয়া, কে বলো না তো স্যার, সিলিয়ার? মানে মানে হচ্ছে স্যার যে রোজালিন্ড আর সিলিয়া যে চলে গেল যে ডিউক ফেডরিকের হ্যাঁ, মানে বাড়ি থেকে। পরবর্তীতে সিলিয়া আবার কোথায় আসছে বলো? ওই বনের মধ্যে আসছে আর কি। জি, পরে আবার ওখানে স্যার আমি দেখলাম যে ডিউক সিনিয়র, হ্যাঁ, ডিউক ফেডরিক সিনিয়র, মানে কি জানি ওটা আমার মনে নাই। তো হ্যাঁ, লাস্টে হ্যাঁ, ঠিক আছে। ফিনিশিংটা কেমন হলো আমি বুঝি না ওটা। পরবর্তীতে ওই যে ওরা প্রত্যেকে প্রত্যেকে বিয়ে হয়েছে, শেষ পর্যন্ত ম্যারেজ বেলটা, শেষ পর্যন্ত ওই বনের মধ্যেই বিয়ে হয়েছে। বিয়ের ও মধ্যে পরে ওদের, বনে হ্যাঁ, ফিনিশিংটা বনে হয়েছে। বনে হয়েছে, হ্যাঁ। ধন্যবাদ স্যার। হুম। তারপরে দেখো, তাহলে কমেডি অফ এরর্স বলো, উইলিয়াম শেক্সপিয়রকে কে প্রথম পরিচয় করাই দেন ভারতবর্ষে, সেটা বলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মাত্র 15 দিনে তিনি একটা গ্রন্থের অনুবাদ করছেন, এটা হলো ভ্রান্তিবিলাস। কমেডি অফ এরর্স ভাবানুবাদ করছেন। মনে রাখবা যে ওই যে ইয়াটা হইলো যে দুই ভাই, বুঝছো কিনা? ছোটবেলায় আহ, ওরা দুই জোড়া জমজ, প্রথমে দুই ভাই হয়েছে, পরে আবার দুই ভাই হয়েছে, ঠিক আছে কিনা? তো তারা ছোটবেলায় যখন তাদের বিচ্ছিন্ন হয়ে যায়, পরবর্তীতে অনেক, এটা ধরো পড়তে গেলে কত জায়গার মধ্যে যে বিভ্রান্তি আছে এখানে, শেষ পর্যন্ত তাদের মিল হয়। এটা হলো কি বলো? কমেডি অফ কি বলো?
এরর্স, এটা কিছুটা ওই যে যমজ দেখছো না, যমজ নাটক দেখছো কিনা? মোশাররফ করিমের। হ্যাঁ, এরকম ধরনের যে নাটকগুলো আছে। হ্যাঁ, ওকে, তাহলে কমিটি অফ এরর্স। ওকে, কোনো কোটেশন লাগবে না। 12 নাইট, এটা একটা ভাইটাল গুরুত্বপূর্ণ নাটক। 12 নাইট হলো অর হোয়াট ইউ উইল, এই নাটকের নাম। এটাতে একটা কোটেশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বি নট অ্যাফ্রেড অফ গ্রেটনেস, সাম আর বর্ন গ্রেট, সাম অ্যাচিভ গ্রেটনেস, সাম হ্যাভ গ্রেটনেস থার্স্ট আপন দেম। খুব গুরুত্বপূর্ণ কোটেশন। মহৎ হওয়া নিয়ে আতঙ্কিত শঙ্কিত হয়েও না, বুঝছো কিনা? পৃথিবীতে মানুষ 3 ভাবে মহত্ততা অর্জন করে। বলো কয় ভাবে? এইভাবে 3 ভাবে। কি? 1 নম্বর হলো সাম আর বর্ন গ্রেট, কেউ মহৎ হয়ে জন্মান, বুঝছো কিনা? কেউ মহত্ততা অর্জন করেন আর কারোর উপর মহত্ততা চাপিয়ে দেওয়া হয়। কেউ মহৎ হয়ে জন্মান, যেমন প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গৌতম বুদ্ধ, জিসাস ক্রাইস্ট, এরকম না? কেউ মহত্ততা অর্জন করেন, যেমন যেমন বলো, নেলসন ম্যান্ডেলা। না, শেক্সপিয়র তো, হ্যাঁ তাও বলতে পারো শেক্সপিয়র, অথবা সামার বন্ডগেট, হ্যাঁ তাও হইতে পারে, অর্জন করছেন নিশ্চয়ই, কোনো না কোনো বইতে অর্জন করছেন। তারপরে নেলসন ম্যান্ডেলা, হাতেম তাই। হাতেম তাই, বারাক ওবামা, ধরো মাহাতির মোহাম্মদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, স্বামী বিবেকানন্দ, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, এরকম, তাই না? স্যার বারাক ওবামা পছন্দ হলো না, উনি কিভাবে মহৎ হন? বারাক ওবামা, বারাক ওবামাই উম, নোবেল পুরস্কার পাইছে কিনা? জি স্যার। এবং বারাক ওবামার অনেক অবদান আছে, ঠিক আছে, অনেক অবদান আছে। এবং একজন পার্সোনালিটি সম্পন্ন ইয়েও ছিলেন, কি বলে না তোমার, মার্কিন প্রেসিডেন্ট, এবং তাকে মনে রাখবে। ওবামা কেয়ার চালু করে গেছেন। Okay, মানে তারপরেও তার অনেক ইমপ্রেশন ছিল, বুশের পরে এসে তিনি অনেকটা পাল্টাইছেন পরিস্থিতি। এরপরে হলো সাম হ্যাভ গ্রেটনেস থার্স্ট আপন দেম, কারোর উপর মহত্বতা চাপিয়ে দেওয়া হয়, যেমন মালালা ইউসুফজাই, ইমরানের সরকার, এরকম আছে না? ওই যে হঠাৎ করে দেখবা যে আকস্মিক ভাবে কি হয়ে গেছে বলো, হিরো হয়ে গেছে, বুঝছো কিনা? মালালা ইউসুফজাইয়ের মতো এরকম ধরো দুর্ঘটনা কবলিত অনেক নারী আছে না, সবাই কি ইয়ে হয়েছে বলো? সবাই কি নোবেল লরিয়েট হয়ে গেছে? হয় নাই। না ওকে, তাহলে 3 ভাবে মহৎ যে কখন কিভাবে হয়ে যাও সেটা বলা যায় না। ইফ মিউজিক বি দ্য ফুড অফ লাভ, প্লে অন, তাহলে মিউজিক, হ্যাঁ, ইজ দ্য ফুড অফ লাভ, মিউজিক প্রেমের খোরাক কি বলো? সঙ্গীত। সঙ্গীত। যারা প্রেমে থাকলে দেখবা যে ওরা খুব, প্রেমে থাকো প্রেমে না থাকো, ভিতরে প্রেম থাকলেই সঙ্গীত ভালো লাগবে। হ্যাঁ, লাভ শর্ট ইজ গুড বাট গিভেন আনশর্ট ইজ বেটার, এই লাইনটার অর্থ বুঝছো কিনা? যদি গুরুত্বপূর্ণ না, জাস্ট বললাম আর কি এটা। বলো তো এই লাইনটার অর্থ কি? তুমি দরখাস্ত, হ্যাঁ না শোনো, ফলালে আরো ভালো। না না না, শর্ট মানে হলো যে প্রেম চাইয়া নেয়া, যে বিনীত নিবেদনে যে আমি অমুক বিসিএস প্রিলিমিনারি প্রার্থী, আমি আপনার প্রেম ভিখারি, আপনি আমার প্রেম দিয়ে ধন্য করেন, তারপরে তাকে প্রেম দেওয়া হইলো, এটা গুড। আর এই দরখাস্ত না দিয়ে, না চাইতে তারে ভালোবাসতে শুরু করছে মানুষ, অথবা অমুক তমুক, তাহলে কোনটা বেশি? চাইয়া প্রেম নেয়া, ভালোবাসা নেয়া, আর না চাইতে ভালোবাসা পাওয়া, কোনটা বেটার? যেটা আপনা থেকে আসে স্যার, হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ চাইতে। হ্যাঁ। দ্য টেমিং অফ দ্য শ্রু, মুখরা রমণী বশীকরণ, এটার গল্প আবার কোথায় চলে যাবো না আমরা? ইতালিতে, ইতালির পাদুয়া শহরের মধ্যে টেমিং অফ দ্য শ্রু। শ্রু মানে কি? আবার বলো, শ্রু কোন জেন্ডার? ফেমিনিন। এটার এটার মেসকিউলিন কি? নারেটর। হ্যাঁ, মিসকিউলিন নাই। নাই নাই, তাহলে এটা কোনো মেসকিউলিন জেন্ডার নাই, তাই তো বলতেছো? এটাই তো কথা নাকি? জি স্যার। তাহলে বোঝা গেল, তুমি মনে রাখবা যে জগরাটে কি আছে? নারী আছে। জগরাটে পুরুষ বলতে কোনো কি নাই, শব্দই নাই, নিত্য স্ত্রীবাচক শব্দ। তাহলে ঝগড়া কার বিশেষণ বলো? স্যার নারীর ছেলেরা ঝগড়া করে না।
হ্যাঁ মজা পাইলাম ছেলেরা, স্যার। না ট্রুলি ছেলেদের বৈশিষ্ট্য হলো দুষ্টুমি করে, দুই চারটা কিল ঘুষি দেবে, মাইট টেট দেবে, একটু অ্যাগ্রেসিভ টাইপের হবে, নাহলে শান্ত হবে, এমন কিছু হবে। কিন্তু ঝগড়া মেয়েদের ধরো একটা অলংকার। আরো একটা তোমরা মজার বিষয়টা বুঝবা, আবার যে ছেলে ঝগড়া করে, মনে করো অনেক ঝগড়াটে ছেলে আছে, মনে রাখবা এটা সে দুর্ঘটনাক্রমে ছেলে হয়েছে, আল্লাহ তাকে মেয়ে বানানোর চিন্তা করছিল, হয়তো ভুলে ছেলে হয়ে গেছে। তার স্বভাব মেয়েলি। মেয়েলি স্বভাবের ইয়েগুলো এলো, ছেলেগুলাই ঝগড়া করে। হয়তো মেয়ে দেখবে, মেয়েদের এরকম বদ স্বভাবের কিছু আছে, মানে মেয়েরা ঝগড়া টগড়া করে আবার মিলেমিশে হয়ে যায়, এটা একটা আল্লাহ তাদেরকে এভাবে বানাইছেন এই জন্য। কারণ গ্রিক, সরি, রোমান সাহিত্যে তুমি পড়বা সবকিছুর দেবদেবী আছেন, দেবতাও আছেন, প্রেমের দেবতাও আছেন, দেবীও আছেন, যুদ্ধের দেবতাও আছেন, দেবীও আছেন। বুঝছো কিনা বিষয়টা? হ্যাঁ, কিন্তু একটা বিষয়ের শুধু দেবী আছে, দেবতা নাই। বলো তো কোনটা? ঝগড়ার। ঝগড়া। ঝগড়া এরপর ডিসকর্ড, গডেস অফ ডিসকর্ড, ওনার নাম হলো এরিস। ঝগড়ার কোনো দেবতা নাই, আছে কি শুধু বলো? দেবী। পর্ব পড়বা, গ্রিক লিটারেচার যখন পড়াবো তখন দেখবো যে এরিস, অ্যাপল অফ ডিসকর্ড, একটা আপেল নিক্ষেপ করছিল, ডিসকর্ডের দেবী মানে ঝগড়ার দেবী এরিস। ভোজ সবাই একটা আপেল আপেল নিক্ষেপ করছিল, বলছিল টু দ্য ফেয়ারেস্ট, সবচেয়ে সুন্দরী নারীকে, সুন্দরী নারীকে, ঝগড়া লেগে গেছে। ওকে, তাহলে ঝগড়া কার অলংকার? দাঁড়াও, আমি শুনতে পারিনি। আচ্ছা দাঁড়াও, এই টেমিং অফ দ্য শু, এটার অনুবাদ করছেন মুখরা রমণী বশীকর। মুখরা রমণী অর্থাৎ ওই যে পিক্রোশিউ বিয়ে করে তাকে, ক্যাটরিনা একজন নারীকে, সেই মহিলাটা ছিল অত্যন্ত মানে খুব অ্যামাজন, মানে প্রচন্ড দুর্বিনীত। ধীরে ধীরে কিভাবে তাকে কৌশলে ছলে বলে কি করে বলো তাকে শান্ত করে, এইটারই গল্প হলো কি বলো, টেমিং অফ দ্য শ্রু, মুখরা রমণী বশীকরণ। তো এটা একমাত্র শেক্সপিয়রের নাটক যেটা শেক্সপিয়রের সাথে যায় না। শেক্সপিয়র বলতে যেরকম গুরু গম্ভীর, শেক্সপিয়র এই নাটকে গাম্ভীর্য হারিয়েছেন। কোন নাটকটাতে বলো তো? দ্য টেমিং অফ দ্য শ্রু। অর্থাৎ এই নাটকটা পড়লে মনে হয় যে এটা যে আসলে শেক্সপিয়র লিখছেন কিনা তাই তুমি ভাবতে পারো না, কারণ শেক্সপিয়র যেই গাম্ভীর্য নিয়ে অন্যগুলাতে রচনা করছেন, এখানে তাকে রম্য লেখক মনে হয়েছে। বুঝছো? বলো, নাটক দ্য টেম, টেম মানে বশ করার, অফ দ্য শ্রু অনুবাদ করছে মুক্তা রমণী বশীকরণ। আমরা মুনীর চৌধুরীর আর অনুবাদ পাবো, তিনি অনুবাদ করছেন রূপার কৌটা, জন গলসওয়ার্দির লেখা। বুঝছো কিনা? আর সিলভার এটাও কি বক্স, কমেডি না? এটা কমেডি, হ্যাঁ। সিলভার বক্স, রূপার কৌটা অনুবাদ করছেন জর্জ বার্নার্ড শো এর নাম শুনছো তুমি? জর্জ বার্নার্ড শো এর ইউ নেভার ক্যান টেল, কেউ কিছু বলতে পারে না, এই অনুবাদটা করছেন মুনীর চৌধুরী। তাহলে মুনীর চৌধুরীর তিনটা, মুনীর চৌধুরীর কবর নাটকের নাম শুনছো কিনা? জি স্যার। হ্যাঁ, তিনিও আচ্ছা, এটাও আবার তিনি কবর নাটকটা কি অনুসরণ কাকে, হ্যাঁ বলুন তো? বারি ভাষা দা ডেড। আন্দোলন না? নো, বারি দা ডেড নাটক অবলম্বনে তিনি বাংলায় কবর নাটকটা রচনা করেন। ঠিক আছে কিনা? বারি দা ডেডটা ওইটা হলো কবর কি বলো, কায়কবাদে কি? বুঝতেছি না আমি। ধরো লেখা, কমেন্ট বক্সে লিখে দাও, কমেন্ট বক্সে লিখে দাও। তো মনির চৌধুরীর কয়টা অনুবাদের কথা বললাম এখানে? কয়টা বই অনুবাদের উল্লেখযোগ্য? 3টা। তিনটা। চারটা তথ্য দিলাম। মনির চৌধুরী উইলিয়াম শেক্সপিয়ারের টেমিং অফ দ্য শ্রু, মনির চৌধুরী অনুবাদ করেছেন মুখরা রমণী বশীকরণ। দুই, জন গলসওয়ার্দির রূপার কৌটা, সিলভার বক্স, রূপার কৌটা নামে অনুবাদ করছেন। আর জর্জ বার্নার্ড শো এর নাটক ইউ নেভার ক্যান টেল, এটার অনুবাদ করছেন কি? কেউ কিছু কেউ কিছু বলতে পারে না। বলতে পারে না। আর তিনি আমি ওনার বারি দা ডেড কে লিখছিল দেখো তো, বারি দা ডেড, ইংরেজিতে বারি দা ডেড। উফ, কেন ভুলে যাই মাথা থেকে, দেখছো বয়স। বারি দা ডেড অবলম্বনে তিনি, দেখো তো, BURY, বারি দা ডেড, এটা অবলম্বনে তিনি লিখছিলেন কবর, একজনকে। ইরউইন শো নাকি একটা স্যার, ইরউইন শো?
মিউট করো। আমি কি মিউট করা না তো? এই বুঝছো, বারি দ্য ডেড বিখ্যাত মার্কিন নাট্যকার স্যার শুনি ইরউইন না, শয়ের এখন শোনা যাচ্ছে স্যার। বিখ্যাত মার্কিন নাট্যকার ইরউইন শয়ের লেখা বারি দ্য ডেড অবলম্বনে উইলিয়াম শেক্সপিয়র লিখছেন, আরে সরি, মুনির চৌধুরী অনুবাদ করছেন, নাটক লিখছেন, নাটকের নাম কবর। হয়েছে? মিডসামার নাইটস ড্রিম, মনে রাখবো এটা একটা বিখ্যাত কমেডি। মিডসামার নাইটস ড্রিম, লাভ লুকস নট উইথ দ্য আইজ বাট উইথ দ্য মাইন্ড। ভালোবাসা চোখ থেকে নয়, কোথা থেকে আসে বলো? মন থেকে। তাহলে এই প্রেমের বিষয়টা কিন্তু, এবং দ্য কোর্স অফ ট্রু লাভ নেভার ডিড রান স্মুথ, সত্যিকারের ভালোবাসা কখনোই মসৃণ ভাবে গমন করে না, চারিদিকে বাধা, কত রকমের ভেজাল। এই ধরো সত্যিকারের ভালোবাসা ক্ষেত্রে দেখবে যে বাবা রাজি হচ্ছে, মা রাজি হচ্ছে না, এরকম ভাই বোন কেউ বিয়েতে আসবে না, এরকম মানে কত, যার তুমি প্রাণ দিয়ে ভালোবাসো কিন্তু দেখবে যে কোন একটা ভেজালে ঘুরে আছো। ওকে, হ্যাঁ। স্যার আর বাট কি লাভ এখানে বড় অর্থে ব্যবহৃত? বাট নেভার ডিড কোনটা? হ্যাঁ, বাট শব্দটা লাভ এখানে কি লুকস নট উইথ দ্য, এটা কম্পাউন্ড, হ্যাঁ, লাভ লুকস নট উইথ দ্য আইজ, হ্যাঁ, ইট লুকস, বাট ইট লুকস উইথ উইথ দ্য মাইন্ড, বুঝছো কিনা? এটা কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা অন্য কিছু না। বুঝছো, ওই যে বাটের পরে লাভ লুকস উইথ দ্য মাইন্ড। তাহলে প্রেম ভালোবাসা কোথা থেকে নয়? তোমরা কি এই, রু- আলিফ, আরে সরি, কি লাইলা না, কি লাইলা, আলিফ আরে না, আলিফ লাইলা না, রুনা লাইলাও না, আরেক লাইলা আছে, লাইলি মজনু, দৌলতুজির বাহারাম খা। লাইলি মজনু সম্পর্কে কারো ধারণা আছে কিনা? পড়ছো লাইলি মজনু? আমার আমার একটু আছে স্যার। জি স্যার। ওই যে লাইলিতে স্যার, লাইলি, লাইলি, স্যার আমার ধারণা আছে। হ্যাঁ হ্যাঁ, লাইলির প্রেমে তো মজনু এত বেশি হ্যাঁ, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আঁখি খোলো, কার? নজরুল, নজরুল সঙ্গীত। উম মজনু লাইলিরে প্রশংসা করতে 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 এত বেশি প্রশংসা করছে, রাজা তো পুরো অবাক হয়ে গেছে যে কি কি কয় এগুলা, ও মজনু কি বলে। এরপরে বললো যে আমি লাইলিরে দেখবো, কে বলতেছে? রাজা। এবার দেখে বললো রাজা, এবার লাইলির সাথে দেখা হয়েছে। রাজা বললে যে কি সর্বনাশ, এই লাইলির জন্য তুমি এত পাগল? আমার যে হেরেমের মধ্যে একেবারে সবচেয়ে ইনফেরিয়র বাদী, একেবারে সৌন্দর্যের দিক থেকে সবচেয়ে যে পেছনে আছে, সেও তোমার লাইলির চেয়ে অনেক সুন্দর। এই কথা বলার পরে তখন মজনু কি বলছিল বলো? মজনু বলছিল যে জাস্ট আমার দুইটা চোখ কোথায় আপনি লাগান। হৃদয়ের সুখ। হ্যাঁ, রাজার রাজার চোখে লাগাইলেই কিন্তু দেখবে যে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী কে বলো? নারী লাইলি। তাহলে প্রেম ভালোবাসাটা কি কোথা থেকে আসে না বলো? তুমি যারে হিরো প্রিন্স বলো, স্যার হ্যাঁ যার না হয় না যাকে লাগে ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যারে হিরো প্রিন্স, মায়াবতী, হেলেন, অনেক কিছু বলো, তারে আমরা গণি না, তাই না বিষয়টা? ওকে, দ্য টেম্পেস্ট, দ্য টেম্পেস্ট, দুরন্ত ঝড়, ঠিক আছে, দুরন্ত ঝড়। তাহলে ভায়োলেন্ট স্টর্ম, ইট ইজ দ্য সোয়ান সং অফ উইলিয়াম শেক্সপিয়ার, মনে রাখবো, এটা একটা প্রশ্ন আছে। সোয়ান সং মিনস হলো লাস্ট ওয়ার্ক। উইলিয়াম শেক্সপিয়ারের সবচেয়ে সবচেয়ে বড় মানে লাস্ট ওয়ার্ক, মানে সোয়ান সং শব্দের অর্থ লাস্ট ওয়ার্ক, এদের সর্বশেষ নাটকের নাম হলো টেম্পেস্ট। টেম্পেস্ট শব্দের অর্থ হলো ভায়োলেন্ট স্টর্ম, দুরন্ত ঝড়। এই নাটকের মধ্যে চরিত্রগুলো গুরুত্বপূর্ণ: কেলিবান, এরিয়েল, প্রসপারিও, মিরান্ডা। বলো চরিত্রগুলো কি কি? ক্যালিবান, এরিয়েল, প্রসপারিও, প্রশ্ন মিরান্ডা। আসবে এখান থেকে কিন্তু, মনে রাখবো, এজ ইউ লাইক ইটের চরিত্র থেকে প্রশ্ন আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আছে। কেলিবান কোন নাটকের চরিত্র, এরিয়েল কোন নাটকের চরিত্র, মিরান্ডা কোন নাটকের চরিত্র, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, ওকে। স্যার এছাড়াও এটা কি কয়েকটা, মৃত্যুর আগে লিখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার এটা কি মৃত্যুর আগে লিখছেন, তাই কি লাস্ট ওয়ার্ক? এটাই স্যার এটা কি সর্বশেষ লিখেছেন বলে মনে করো, হ্যাঁ, সর্বশেষ লেখা, সাহিত্যকর্ম না স্যার? লাস্ট সর্বশেষ লেখা সাহিত্য। সাহিত্যকর্ম, লাস্ট সর্বকোন সোয়ানসং মানে হলো লাস্ট ওয়ার্ক, মানে সর্বশেষ সাহিত্যকর্মকে সোয়ানসং বলা হয়। এরপরে মনে রাখবা যে দ্য উইন্টার স্টেল, অনেক ট্রাজিকমেডি, উইন্টার স্টেল, তারপরে সিম্বেলিন, তারপরে পেরিক্লিস,
তারপরে হলো টু নোভেল কিন্সম্যান, তারপর মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, অকারণে হইচই, মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, হ্যাঁ, মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, গুরুত্বপূর্ণ রচনা। মনে রাখবা, গুরুত্বপূর্ণ একটা কমেডির নাম হলো লাভস লেভার্স লস্ট, মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং মনে রেখো, এটা খুব গুরুত্বপূর্ণ। দ্য উইন্টার স্টেল, লাভ, মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, অকারণে হইচই, এগুলা ট্রয়ালাস এন্ড ক্রেসিডা। এটাও একটা অন্যতম এইটার এইগুলো মনে রেখো, গল্প মনে রাখবো, ট্রয়ালাস এন্ড ক্রেসিডা, মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, ঠিক আছে। দ্য কমন কার্স অফ ম্যানকাইন্ড ইজ ফলি, ইগনোরেন্স, অজ্ঞতা এবং বোকামি মানব জগতের নিত্য অভিশাপ। ওকে, এগুলা থেকে প্রশ্ন আসবে 90, যা বলছি তার বাইরে কোনো প্রশ্ন নাই। ওকে, কারো কোনো প্রবলেম আছে? আর একটা কথা তোমাদের মনে করাই দেই, আমি ইউনিভার্সিটি উইড সম্পর্কে ধারণা দিছিলাম, ইউনিভার্সিটি উইডটা কি? ওই যে তার কয়েকজন মিলে যে ইয়ে ছিল ইউনিভার্সিটি, ওটা হ্যাঁ হ্যাঁ, ইউনিভার্সিটি উইড কি? ওই যে অক্সফোর্ডে কয়েকজন লোক ছিল। অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়। বলো ইউনিভার্সিটি উইড হলো 1 নম্বর, বলো রানী ভিক্টোরিয়ার আমলে, বলো কার আমলে? রানী ভিক্টোরিয়ার আমলে। রানী ভিক্টোরিয়ার আমলে, এলিজাবেথের আমল। রানী এলিজাবেথের আমলে। অক্সফোর্ড এবং হার্ভার্ড, বলো কোন ইউনিভার্সিটি? অক্সফোর্ড এবং কেমব্রিজ। অক্সফোর্ড। অক্সফোর্ড এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তরুণ নাট্যকার পামফ্লেটিয়ার, পামফ্লেট মানে হলো যারা ক্ষুদ্র ছোট পুস্তক লিখতেন, ওই কভার ছাড়া ছোট ছোট কবিতার বইটি লিখতেন, ওদেরকে বলা হয় কি বলো? ইউনিভার্সিটি উইড। এদের মধ্যে প্রধান ছিলেন ক্রিস্টোফার মার্লো, টমাস কিড, রবার্ট গ্রিন, জর্জ পিল, টমাস ন্যাশ, জন লিলি, টমাস লজ। প্রধান ছিলেন ক্রিস্টোফার মার্লো, মনে রাখবা ক্রিস্টোফার মার্লো নামটা একবার শুনে নাও। টমাস কিড ইউনিভার্সিটির ছাত্র না হইয়া ইউনিভার্সিটি উইডস, হ্যাঁ। টমাস কিড আমরা পড়বো স্প্যানিশ ট্রাজেডি, এটা দেখে উইলিয়াম শেক্সপিয়ার হ্যামলেট লিখছেন। রবার্ট গ্রিন, জর্জ পিল, পরীক্ষা আসে চারজনের মধ্যে কে ইউনিভার্সিটি উইড, কে ইউনিভার্সিটি উইড না। টমাস ন্যাশ মনে রেখো, এরপরে জন লিলি, টমাস লজ। একজন পড়ে শোনো তো, একটু একটু রিপিট করো তো। ক্রিস্টোফার মার্লো, এই দুইজনকে নিয়ে আমরা একটু বিস্তারিত পড়বো। ক্রিস্টোফার মার্লো, টমাস কিড, এই দুইজনটাই বেশি পড়বো। ইউনিভার্সিটি উইডের মধ্যে এই দুইজন বিখ্যাত, সবচেয়ে বেশি বিখ্যাত। বলো টমাস কিড, ক্রিস্টোফার মার্লো, দুইজন। তারপর বলো রবার্ট গ্রিন, পিল, তারপরে ন্যাশ, টমাস ন্যাশ, জন লিলি, লজ। আমি অনেকে ছন্দটন্দ দেয়, আমি ছন্দটন্দের ধারধারি না। এই দেখো শেক্সপিয়ার, দ্য হাউস বিলিভ টু বি শেক্সপিয়ার্স বার্থ প্লেস ইন স্ট্রেটফোর্ড আপন এভন, শেক্সপিয়ারের যে বাড়িটা এটা, হ্যাঁ। ড্রামার প্লেয়ের মধ্যে পার্থক্য কি? প্লে মানে নাটক। প্লে মানে নাটক, ড্রামা মানে নাটক। যদি বই আকারে থাকে, গ্রন্থ আকারে থাকে, এটা নাম হলো কি বলো? ড্রামা। আর যদি মঞ্চস্থ করা হয়, তুমি মোবাইল ফোনে দেখতেছো, এটা কি ড্রামা দেখতেছো না প্লে দেখতেছো? প্লে। ওকে, এই আর কি, হ্যাঁ। তো আমরা সার্থকভাবে আমরা শেক্সপিয়ার শেষ করলাম ইনশাআল্লাহ। তাহলে এখানে আমরা আগামী ক্লাসে শুরু করব কোনটা থেকে? তাহলে আমাদের 2টা অংশ শেষ, মানে গুরুত্বপূর্ণ অংশ শেষ। তারপর আমরা শুরু করব কোন অধ্যায়টা বলো তো? আমরা শুরু করব কোনটা? স্যার তাহলে কি এই শেক্সপিয়ারের নাটকগুলা ড্রামা ইভেন প্লে দুইটাই ঠিক না? কারণ ওরা আগে নাটকটা লিখছে। বই আকারে লিখলে নাটক, আর যদি মঞ্চস্থ করা অবস্থায় বলো সেটা হলো প্লে। ধরো মোবাইল ফোন যদি মঞ্চস্থ করা হয়, এগুলো সবগুলো তো মঞ্চস্থ হয়েছে, সবগুলোই নাটক, সবগুলোই প্লে। জি স্যার, আমি সেটাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ, সবগুলোই নাটক, সবগুলোই কি বলো? প্লে। আচ্ছা, আমরা পরের ক্লাসটা শুরু করব কোনটা থেকে বলো তো, একটু তোমাদের জানা আছে কিনা? রোমান্টিক পিরিয়ডস। রোমান্টিক স্যার পিরিয়ডস, রোমান্টিক পিরিয়ডস। একটু রোমান্টিক পিরিয়ড সম্পর্কে আমি ধারণা দিয়ে রাখি, যদি একটু একটু অগ্রিম পড়ে আসো তাহলে ভালো লাগবে। অগ্রিম যদি একটু পড়ে আসো, আমি এখনই পরীক্ষার প্রশ্নটা স্যার ড্রামা এবং প্লে দুইটার অর্থই তো নাটক না, তাই না? দুইটাই অর্থ নাটক। একটা যদি মঞ্চস্থ করা হলে এটার নাম হলো কি বলো? প্লে। মঞ্চস্থ করা হলে এটার নাম হলো, মোবাইল ফোনে দেখতেছো, এটা কি ড্রামা না প্লে? স্যার প্লে। স্যার আরো তো রয়ে গেছে এই যে মানে আরো তো অনেক সাহিত্যিক রয়ে গেছে, ওগুলো কি পরে পড়াবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, এলিজাবেথ দেখুন আলাদা, এটা 5 নম্বর লেকচারে পড়বো। দেখছো এই যে 5 নম্বর এলিজাবেথ আলাদা করে পড়াবো, বুঝছো বিষয়টা? স্যার হ্যাঁ,
তারপরে আমরা এখন পরে পড়বো, দেখো শেক্সপিয়র এই রোমান্টিক পিরিয়ড। তাহলে রোমান্টিক পিরিয়ড সম্পর্কে রাইটারদের নামটা একটু যদি কাইন্ডলি পড়ে আসতে চাও তাহলে নিশ্চয়ই অনেক ভালো হবে, তুমি বুঝতে সুবিধা হবে। এই যে রোমান্টিক যুগের স্যার পিডিএফটা দিয়ে দিন তাহলে আচ্ছা, তাহলে আমার এখন কাজ দিলা কি, এই পিডিএফ দেয়া, পুরো বইয়ের পিডিএফটা দেয়া, আর প্রশ্নটা দেয়া, তাই না? এই তিনটে তো দিলা। জি স্যার। তো তোমার কাজ কি রয়ে গেল? শেক্সপিয়র স্যার সম্পর্কে আমাদের ভালো করে পরীক্ষা পড়বা, পরীক্ষার মধ্যে দিবা, পরীক্ষা কত নম্বর পাইছো এটা ইনসাফের সাথে লেখা রাখবা। হ্যাঁ, 1 নম্বর অনেক ইনশাল্লাহ স্যার। মজার পড়া লিটারেচার, দেখবা যে আসলেই রোমান্টিক পিরিয়ড তোমার অনেক ভালো লাগবে। তবে একটু যদি আগে চোখ বলে আসতে পারো, যদি সময় নাও, তাহলে খুব ভালো হবে। তাহলে পড়া শেষ, অল্প সামান্য পড়ছো। আমরা পড়া আগামী ক্লাসে কিন্তু পাকা 2 ঘন্টা হবে, আল্লাহ রাখলে আগামী মঙ্গলবারে আমার ক্লাস, যদি এর মধ্যে রবিবারে স্যার নেবেন কিনা আমি জানি না। মঙ্গলবারে ক্লাস নেবো। পর্যাপ্ত সময়ও পাইছো। আর কি পাইছো বলো? লিটারেচারে এই 90-তে 90 পাইবে এমন আশা কি, আর মানে এরকম আস্থা আছে কিনা কারো, দেখি তো। স্যার আমার আছে স্যার ইনশাল্লাহ। হ্যাঁ, দেখি তো ইনশাল্লাহ পারবে। স্যার, পড়তে পারলে হবে স্যার। একদম পুরো ভালোভাবে পড়া, লাইন বাই লাইন দাগে দাগে পড়া, যে শেক্সপিয়রের 90 শেক্সপিয়র এবং রোমান ইম্পর্টেন্ট পিরিয়ডে 90 ইনশাল্লাহ। দেখি তো কয়েকজন, দেখি তো আস্থা আছে কিনা কমেন্ট বক্সে, দেখি তো। ইনশাল্লাহ স্যার। ইনশাআল্লাহ স্যার। ওকে, হ্যাঁ স্যার স্যার ওই বেন জনসন এগুলো সব পড়তে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ। ওই যে শেক্সপিয়র বাদে স্যার আর বাকি যে কবি সাহিত্যিক যেগুলো আছে ওদেরগুলো স্যার পড়ে নিতে হবে স্যার? নো, না, আমি যেগুলো পড়াইছি তোমাদেরকে পড়াই না নাই। স্যার। No, হ্যাঁ, বুঝছো কিনা, পড়াই নাই। সেখান থেকে প্রশ্ন হবে না, যা পড়াইছি তার মধ্যেই প্রশ্ন। হ্যাঁ, ইনশাল্লাহ। ওকে, স্যার লিটারেচার টার্মও কেন পড়াইছেন ওগুলো দিবেন? যদি পড়াই থাকি আর কি, এইখানে পড়ছো এর মধ্যেই, এর বাইরে না। ঠিক আছে, যা বলছি তার মধ্যেই। ওকে, চাপ বেড়ে 5টা গেছে স্যার। পরীক্ষায় শোনো, 5টা এই ধরনের মধ্যে 5 ভাগের এইটাও পড়লে 5 ভাগের 1 ভাগ শেষ হবে। 5টা পরীক্ষায় লিটারেচার শেষ, জানো হয়ে যাবে। এরপরে দেখবে যে তুমি যে কোনো কারো পড়াইতে পারবে ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। হ্যাঁ? তারপর আর আল্লাহ, আল্লাহ হাফেজ। স্যার বলছেন যে সামনের ক্লাসে পাক্কা 2 ঘন্টা, স্যার 2 ঘন্টা আমাদের দ্বারা পসিবল হয় না স্যার। আরে এই 10টা দাঁড়ানো, পর্যন্ত পড়েন স্যার, কথাবার্তা 8:30 থেকে শুরু। কথাটা তো বলতে বলতে তো একটু আলাপ আলোচনা করি না, এগুলো বেশি আলাপ হয়। মানে একটু লিটারেচার একটু আলাপ আলোচনা করতে করতে ইয়ে হয়, বেশি পড়া তো না। আজকে দেখুন কমেডি অল্প একটু পড়াইছি, পড়া কম আওয়াজ বেশি হচ্ছে, একটু গল্প গুজব করি, এই আর কি, যেন তুমি ধরে রাখতে পারো, এই আর কি, মাথার মধ্যে থাকে। বারবার একই শব্দগুলো রিপিট করি, গল্প টল্প বলি, এইতটুকুই। হ্যাঁ, না সবগুলোতে কাহিনী বলবো না, কাহিনী যেটা খুব গুরুতর বলা, আমার তো ধরো ওই মেজার ফর মেজারের কাহিনী জানা দরকার নেই, জানতে গেলে দেখবো যে অনেক বেশি বার্ডেন আছে। যেখানে কাহিনী বলবো মনে রাখবো কাহিনীর ভিতর থেকে প্রশ্ন আসে। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ রোমান্টিক পিরিয়ডের জন্য প্রস্তুতি নিয়ে এসো। ওকে, আল্লাহ হাফিজ। ইনশাল্লাহ। স্যার স্যার গ্রামারের কেন সামনের পরীক্ষাটার জন্য কি স্যার মানে গ্রামারে কি ওই যে 25 ওয়ান ওয়ার্ড থেকে? সাবস্টিটিউশন প্লাস গ্রামারের অংশ। হ্যাঁ, ওকে স্যার, আসসালামু আলাইকুম। স্যার আল্লাহ। স্যার নতুন বেস কখন শুরু করবেন? ডিসেম্বরের পরে, জানুয়ারিতে হবে, কারণ আমার এটা শেষ করতে করতে ডিসেম্বর লেগে যাবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। ইনশাল্লাহ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।